খাসনি কেন রাতে? না খেয়ে ঘুমিয়েছিস? এইবার উদ্যানের কণ্ঠস্বর কেমন ভারী শোনালো। রাতের আফসা বেশ কঠোর ছিল, কোনোরকম শান্ত করতে পারেনি উদ্যান এত কিছু বলেও। পরে রোহান খাবার খেতে ডাকলে এলে উদ্যান জেদ ধরেই খেতে যায়নি। রাফসা নিজেও চুপচাপ বেরিয়ে গিয়েছিল রুম থেকে। প্রায় ৮ ঘন্টা পর হাতে খাবার নিয়ে গেলে উদ্যান খায়নি, উল্টো ধমকে উঠেছিল। রাফসাও আর কিছু না বলেই হন হন করে রুম ছাড়ে। আমার ইচ্ছে হয়েছে তাই খাইনি। আপনার এত মাথা ব্যথা কেন? উদ্যান এগিয়ে এসে রাফসার পেছনে দাঁড়ায়, বুকে হাত গুজে বলল, আমি খাইনি সেজন্যই তো খাসনি। এটা বললে কি মুখে ফোস্কা পড়বে? উদ্যানের কথায় রাফসা অবাক হয়ে পেছনে ফিরে, আপনার কেন মনে হলো আমি রেজিস্ট্রি করা জামাইয়ের জন্য না খেয়েই থাকবো? এই শুনেন বড় ভাই, আমার ইচ্ছে হয়েছিল তাই খাইনি। আপনার জন্য কেন খাবো না? দিব এক থাপ্পড় বেয়াদব! রেজিস্ট্রি করা জামাই? বড় ভাই, এইসব কি কথা? বেয়াদবি করিস স্বামীর সাথে? জাহান্নামী মহিলা! রাফসা কটমট করে তাকালো, যেন এক্ষুনি কিছু একটা করে ফেলবে। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, বেশি বললে এক্ষুনি তুলে ছাদ থেকে ফেলে দিব। রাফসার কথায় মুখ বাঁকিয়ে হাসল উদ্যান। খানিকটা রাফসার সামনে ঝুঁকে বলল, তুমি আমায় তুলতে পারবে জান? খুব অবাক হলাম শুনে। রাফসা নাক মুখ কুঁচকে বলল, এই বড় ভাই, এই দূরে যান। আর শুনুন, আমার তুমি ওয়ালার ঘরে তুমিওয়ালা এভাবে কাছে আসবেন না বলে দিলাম, নয়তো আমি কিন্তু মাথা ফাটিয়ে দেব। রাফসার কথায় উদ্যানের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা প্রশস্ত হয়। চাপদাড়ির মাঝখানে হালকা গোলাপি রঙের অধরে ফকফকা হাসিটা যেন বুকে গিয়ে লাগলো রাফসার। এই লোকটাকে কখনো হাসতে দেখিনি আগে। সবসময় গাম্ভীর্য বজায় রাখতে পছন্দ করত। মাঝে মধ্যে দেখা যেত মুচকি হাসি, কিন্তু রাফসার সাথে কখনো হেসে কথা বলেনি। রাফসার অন্তত মনে পড়ছে না এমন কিছু। ইস, প্রেমে পড়ার পর কত করে চাইতো লোকটার ওর সাথে একটু হেসে কথা বলুক, কিন্তু কখনো সেটা হয়নি। উদ্যান সবসময় রাফসাকে এড়িয়ে চলতো। মাঝে মধ্যে টুকটাক কথা বলতো, তাও পড়াশোনা ব্যতীত অন্য কিছু নয়। কত করে চাইতো লোকটা একান্তই ওর হোক, ওর সাথে হেসে একটু কথা বলুক। আজ সেই দিনটা এসেছে। ওর সামনে দাঁড়ানো লোকটা ওর একান্তই, ওর আইনিভাবে সম্পূর্ণ হওয়া স্বামী। রাফসাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বিচলিত হলো না উদ্যান। তুই চাইলে কোথাও বসে দেখতে পারিস। উদ্যানের কথায় রাফসার ধ্যান ভাঙল। বিরক্ত চোখে তাকিয়ে বলল, আপনি তো এমন ছিলেন না, এত অসভ্য হচ্ছেন কেন? রাফসার কথায় উদ্যানের কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল। আগের সাথে এখানের সময় মেলাবে হবে? 2 আঙ্গুল দিয়ে রাফসার কপালে টোকা দিয়ে বলল, আগে তো কাজিন ছিলাম, এখন আর সেই সম্পর্ক নেই। নাও আই এম ইউর হাজব্যান্ড। হ্যাঁ, চাচাতো স্বামী। আজকের ওয়েদার বেশ ভারী, রোদ নেই। সকালে ছিল হালকা, তবে তা এখনো পুরোপুরি মেঘের আড়ালে ঢাকা পড়েছে। রাফসা কিছু দরকারি জিনিস কিনতে বেরিয়েছে। ফোন করে সাবিকুন সাইমাকে বলেছে বের হতে। কসমেটিক্সের দোকানেই 3 জনের দেখা হয়। দরকারি জিনিস নিয়ে পাশের একটি রেস্টুরেন্টে গিয়ে বসে। সাইমার মুখ ভার, কথা বলছে না। নীরবতা ভেঙে রাফসাই বলল, সাতারুল কোথায়? 20 তারিখ ফ্লাইট ছিল, চলে গেছে। সাবিকুন বলল, না যায়নি। আশরাফুল বলল, আন্টি নাকি কান্নাকাটি করেছে অনেক, সাতারুলকে দেয়নি যেতে। এই বেয়াদবটা বাংলাদেশ ছেড়ে গেলেই ভালো হতো। কত বড় হারামিটা করেছে, বন্ধু সেজে পেছনে ছুরি মেরেছে। ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলল সাইমা। রাফসা কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখ, এমন করিস না। রিলেশন করা খারাপ নয়, তার মানে ভালো বলছিস? শোন সাদু, আমি এতটা হাইপার হতাম না কখনো। আমার বোনকে বাড়ি থেকে বের করে আনবে, বিয়ে করবে পালিয়ে, তোর কাছে এসব কম মনে হয়? তবুও এসব দেখে আমি এত মাথা ঘামাইনি, ভেবেছিলাম বুঝিয়ে বলবো, কিন্তু ও সব অস্বীকার করলো।
আবার আমার ফ্যামিলিতে জানাজানি হয়ে গিয়েছে। আব্বু ডাইরেক্ট বলেছে আমি নাকি লাগিয়েছি ওদের দুজনকে। সব জেনে প্রশ্রয় দিয়েছি। বল যে জায়গায় কি করে ঠিক থাকবো আমি? রাফসা এক হাতে সায়মার হাত আঁকড়ে ধরে বলল, সব ঠিকঠাক করে নে বোন। আমার ভালো লাগছে না এমন। আমাদের বন্ধুত্বটা শেষ হয়ে যাচ্ছে। দেখ সব ভুলে হয়ে গিয়েছে। ঠান্ডা মাথায় সামলে নে। রাফসা থেকে হাত সরিয়ে নিল সায়মা। কঠোরভাবে বলল, কখনোই না। ওর সাথে বন্ধুত্ব রাখার কোনো মানেই হয় না। সাবিকুন অসহায় হয়ে বলল, তোদের দুজনেরই ঝামেলা হয়েছে। আমি আর সাদিয়া কি করেছি? আমাদের কেন সাতারুল ব্লক করেছে সেটা আমি কি জানি না? তোদের বন্ধু তোরাই জিজ্ঞেস কর। আমি উঠলাম, বাসায় কাজ আছে, আল্লাহ হাফেজ। সবার থেকে বিদায় নিয়ে রাফসা বেরিয়ে পড়ল। রিকশা করে বাড়ি ফিরবে আজ। কিন্তু বিধিবাম আজ জনমানবহীন যেন রাস্তাঘাট। আনমনে হাঁটতে হাঁটতে হুট করেই যেন কারো সাথে ধাক্কা খেয়ে গেল। হাতে থাকা প্যাকেটগুলোর স্থান হলো রাস্তায়। রাফসা হতভম্ব হয়ে তাকালো। বেশ অদ্ভুত দেখতে লোকটা। কালো লেদার জ্যাকেট শরীরে, কলার চাপিয়ে মাস্ক আর চশমার মাঝখানের ওই সামান্য অংশে ধরা দিচ্ছিল তার চোখের কারুকাজ। যদিও বা চোখে রোদ চশমা, চোখের কোণে জমে থাকা শুষ্ক ভাঁজগুলো বলছিল লোকটা অনেক অভিজ্ঞ। সেই দৃষ্টিতে শিকারিবাজের মতো এক ধরনের ক্ষিপ্রতা। রোদ চশমার আড়ালে সেই চোখজোড়া যেন এই শহরের প্রতিটি ধূলিকণা মেপে নিচ্ছে। যেন কোনো এক মহাপ্রলয়ের অপেক্ষায় সে এই ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ কালো কাপড়ে আচ্ছাদিত লোকটা। রাফসা বেশ অবাক হলো এমন পোশাক দেখে। কেমন যেন একটা খটকা লাগলো। লোকটা নিচু হয়ে প্যাকেটগুলো তুলে দিল। রাফসার পানে তাকিয়ে সেটা বাড়িয়ে দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বেশ ঠান্ডা স্বরে বলল, আপনার জিনিসগুলো ধরুন মিস, আর বাড়ি ফিরে যান। রাস্তাঘাট তেমন সুবিধার নয়। রাফসা চমকে উঠল এক মুহূর্তে। এত ভয়ানক স্বর কখনো শুনেছে বলে মনে হয় না। কেমন ভারী কণ্ঠস্বর, শরীরে হিম হয়ে গেল যেন। রাফসা কাঁপা কাঁপা হাতে ব্যাগগুলো হাতে নিল। ঠোঁট নেড়ে বলল, কে আপনি? মাস্কের ওপারে যেন হাসি ফুটে উঠল লোকটার। রোদ চশমার আড়ালে ঢাকা চোখ জোড়া বোঝার বড় দায়। স্পষ্ট দেখা যাচ্ছে না। দুই হাত পকেটে ঢুকে গম্ভীর গলায় বলল, আন ক্যারিবিয়ান। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাফসাকে পাশ কাটিয়ে যেতে যেতে গুনগুনিয়ে গেয়ে উঠল, আলতো ছোঁয়ায়, চোখের চাওয়ায়, পাওয়া না পাওয়ার কি যে নেশা। সে স্মৃতিটাই আজও হারিয়ে ফেলা ভালোবাসা। রাফসা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কেমন যেন হালকা চেনা লাগলো বয়স। আজকের ফরাজি বাড়িটা বেশ জমজমাট। আর এক সপ্তাহ পরেই মিমির বিয়ে। কেনাকাটা শুরু করবে আগামীকাল থেকে। আজ বাড়িতে মিমের শ্বশুর বাড়ি থেকে কয়েকজন লোক আসবে, সাথে রাফসার ফুফুর ফ্যামিলির সবাই। বিকেলে থেকে বেশ তোড়জোড় শুরু হলো রান্না বান্নার। ভাগ্নির হবু শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। কোনো রকম কমতি রাখতে চাইছে না বাড়ির তিন বউ। ড্রয়িং রুমে রিহান পায়ের ওপর পা তুলে বসে আছে। উষা সোফার কাভারগুলো টেনে তুলে ঠিক করেছে। রিশানের সামনে এলে বললি, সোফা থেকে উঠো। কেন, দেখছো না কাজ করছি? রিশান ভ্রু কুঁচকে বলল, তুই দেখছিস না আমি বসে আছি? ভালো লাগছে না আমারও। একটা বিয়ে করতে পারলে ভালো লাগতো। উষা চোখ ছোট ছোট করে বলল, তার মানে একটা করার পর আরেকটা করবে? রিশান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মেয়ে মানুষ বুঝে কম, চিল্লায় বেশি। না, বারবার করব বিয়ে, কিন্তু বউ তুই থাকবি প্রতিবার। উষা মুখ বাঁকালো। রিশান তা দেখে থমথমে গলায় বলল, তোরা দুই ভাই বোন আমাদের দুই ভাই বোনকে যা নাচিয়েছিস, সুদে আসলে সব শোধ করব। শুধু সময়ের অপেক্ষা বেইব। আমার বোন তো অলরেডি তোর ভাইকে বাঁদর নাচ নাচাচ্ছে। উদ্যান বাড়ি ফিরে আজ কিছুটা তাড়াতাড়ি। সন্ধ্যায় আজান পড়েনি এখনো।
বাড়ির ভিন্ন পরিবেশে দেখে অবাক হলো। ড্রয়িং রুমে বেশ সাজানো গোছানো, চারদিকে খাবারের গন্ধে মৌ মৌ করছে। উদ্যান ক্লান্ত হয়ে সোফায় গিয়ে বসল। জাহিনকে দেখে বলল, বাড়িতে আজ এত আয়োজন কিসের? জাহিন অবাক হয়ে বলল, ওমা, তুমি জানো না কি হয়েছে সেটা বল। জাহিন গদগদ হয়ে বলল, শুনেছি রাফসাকে দেখতে আসবে, তাই জন্যই এত আয়োজন। উদ্যান সবেই চোখটা বন্ধ করেছিল। জাহিনের কথায় তড়িৎ গতিতে চোখ জোড়া মেলল, অবাক হয়ে বলল, হোয়াট? জাহিন মাথা চুলকে বলল, আমি সারাদিন বাহিরে ছিলাম, একটু আগেই ফিরেছি। রোহান ভাইয়া বলল রাফসাকে দেখতে আসবে। উদ্যান বিরক্তিকর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো, আর এক মুহূর্তও নষ্ট করেনি। গটগট পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। এইদিকে জাহিন বোকার মতো তাকিয়ে রইল। উদ্যান সোজা নিজের ঘরে না গিয়ে রাফসার ঘরে আসে। কিছু না ভেবেই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাফসা বিছানায় আড়াআড়ি করে শুয়েছিল, মাথাটা বিছানার বাহিরে ঝুলে আছে, হাতে ফোন। দরজা বন্ধ করার আওয়াজ শুনে তড়িঘড়ি করে উঠে বসল। উদ্যানকে দেখে পাশ থেকে ওড়না তুলে ভালো করে শরীর ঢেকে বলল, সমস্যা কি? দরজা বন্ধ করেছেন কেন? উদ্যান শুনল, তবে কিছু বলল না। এক পা করে এগিয়ে এলো রাফসার দিকে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, শুনলাম আপনাকে নাকি দেখতে আসবে। রাফসা অবাক হয়ে তাকালো। কি বলছে এই লোক? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি ম্যাডাম, কথা বলছেন না কেন? রাফসা আড়মোড়া হয়ে বসল। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার স্বামী আছে, সেটা কি পানির সাথে গুলে খেয়েছেন? রাফসা ভ্রু কুঁচকে তাকালো, মুখ বাঁকিয়ে বলল, আমার স্বামীর পথ ক্লিয়ার করে দিচ্ছি, সে আরেকটা বিয়ে করতে পারবে, আমিও আরেকটা বিয়ে করব, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর একটা সংসার সাজাবো। আমাকে হারিয়ে ফেললে তার কিছুই হবে না। উদ্যান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্লান্ত শরীরটা নিয়ে ধপ করে বসে পড়ল বেডে। হুট করেই দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাফসাকে আবেগ জড়ানো গলায় বলল, তোমার অভাবে আমার ধ্বংসের দ্বারপ্রান্তে স্থান হোক, তবুও আমার তুমি ব্যতীত অন্য কেউ অর্ধাঙ্গিনী না হোক। তোমার অভাবে আমার জীবন এলোমেলো হয়ে যাক, তবুও আমার এই জীবন গুছিয়ে দেওয়ার জন্য তুমি ব্যতীত অন্য কেউ না আসুক। তোমার অভাবে আমার মৃত্যু হোক, তারপরও তুমি ব্যতীত আমার এই জীবনে অন্য কেউ না আসুক। আমার সব সুখ তোমার হোক, তারপরও কোনো দুঃখ তোমায় স্পর্শ না করুক। তুমি আমার সেই ভালোবাসা, যার জন্য আমি সব ধ্বংস করতে পারি। তুমি আমার সেই ভালোবাসা, যাকে ঘিরে আমার প্রতিটা সেকেন্ড আবর্তিত হয়। তোমাকে পেয়ে আমার ধ্বংস মঞ্জুর হোক। সবশেষে তোমায় কোলে মাথা রেখে আমার মরণ হোক। উদ্যানের কথায় রাফসা স্তব্ধ হয়ে গেল। শান্ত হয়ে পড়ে রইল উদ্যানের বুকে। বুঝতে পারছে লোকটার বুক কাঁপছে, কোনো কিছু হারিয়ে ফেলার ভয়। আজ এই পর্যন্তই বন্ধুরা। আপনাদের গঠনমূলক বক্তব্যের আশায় রইলাম।